বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল পরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা হাদি, তার হত্যা কিন্তু সেই দেশ করেনি, করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মণিপুর থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এবার ভারতবর্ষ থেকে বাংলাদেশের ওসমান হাদি হত্যাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক কিছু ইঙ্গিত প্রদান করেছেন। এরপর থেকেই দুই দেশের ভিতরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে উদ্দেশ্য করে ওসমান হাদির ঘটনার সম্পৃক্ততা প্রকাশ করেছেন। শেখ হাসিনা ভারতে বসে ভারতীয় কোন কোন রাঘব বোয়ালকে দিয়ে বাংলাদেশের এই ওসমান হাদিকে টার্গেট করে উঠিয়ে ফেলেছেন, নাকি এর ভিতরে আরও কোনো ষড়যন্ত্র রয়েছে। আমরা একটু বিস্তারিত আজকের তথ্য জানবো রিপোর্টে, যে ওসমান হাদিকে আসলে কি বাংলাদেশের স্বার্থে হত্যা করা হয়েছে নাকি ভারতীয় স্বার্থে। বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা হাদি, তার হত্যা কিন্তু সেই দেশ করেনি, করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মণিপুর থেকে তাকে এসটিএফ ধরে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাকে এখানে মানে হত্যা করা হয়, আর ওনাকে ফোন করে বলা হয় সে কথা। তাই প্রতিবেশী দেশে যে রাজনৈতিক হত্যা হয়েছিল সেটা ভারত সরকারের সংগঠিত, স্বরাষ্ট্রমন্ত্রকের সংগঠিত হত্যা, এই বলেই উনি চুপ থাকেননি। উনি এরপরে এটাও বলে, আমার কাছে অনেক তথ্য আছে, অনেক কথা আছে, অনেক সিক্রেট আছে, আমাকে ফোন করে কি বলা হয়েছিল আমি সবটাই জানি, সবটাই বলে দিতে পারি, আমি তো তথ্য ভাণ্ডার, এখন বলবো না, আমি তো দেশকে ভালোবাসি বলে উনি রাজনৈতিক মতবাদ উস্কে দিয়ে কট্টর মৌলবাদী যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে উনি একটা প্রভোকেশন, দাঙ্গা সৃষ্টি করার মন্তব্য জুড়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই খুনের ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারল না কেন, আমরা তার জবাব চাই। আপনারা যদি এখনো মনে করেন যে শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার কারণে হত্যা করা হয়েছে, তাহলে আপনারা ভুল করছেন। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হওয়ার জন্য আজকে এইখানে আমরা বসেছি। আমাকে হোম মিনিস্টার ফোন করেছিলেন এবং তিনি আমাকে এই ব্যাপারে চুপ থাকতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে কে খুন হয়েছেন সেটা স্পষ্ট না করলেও তার বিবরণ দেখে স্পষ্ট প্রতীয়মান হয় যে সেটা শহীদ ওসমান হাদি ছাড়া আর কেউ নয়। এবং তিনি যেই বিবরণে ওই সমসাময়িক ঘটনার কথা উল্লেখ করেছেন, আমরা ইতিপূর্বেও বিভিন্ন সময়ে শহীদ ওসমান হাদির খুনের পরবর্তী সময়ে আমরা সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে জানিয়েছি যে শহীদ ওসমান হাদির খুনে ভারতের সংশ্লিষ্টতা থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত সুস্পষ্ট বিষয় যে শহীদ ওসমান হাদির খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যেই ছেলেটা ছিল আপোষহীন, যার কণ্ঠস্বর ছিল বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য নিজের বুক টান টান করে তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের পতাকা সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই মানুষটা হচ্ছেন শহীদ ওসমান হাদি। জুলাই পরবর্তী সময়ে ভারত এই আওয়ামী লীগের মধ্য দিয়ে বাংলাদেশে তার আধিপত্যবাদ কায়েম করত। সে এই আওয়ামী লীগের মধ্য দিয়ে বাংলাদেশে তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে করিডোর, ট্রানজিট, সকল ধরনের আধিপত্য, সামরিক খাত, এইগুলোর নিয়ন্ত্রণ সে এই আওয়ামী লীগকে ব্যবহার করত, যার কারণে ভারতের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন শহীদ ওসমান হাদি।
এখন এই হত্যার পরে যখন আমরা ভারতের এই প্রসঙ্গটা টেনে আনবার চেষ্টা করছিলাম, তখন বাংলাদেশের একটা মহল আমাদেরকে বারংবার বিতর্কিত করবার চেষ্টা করেছে, এবং আমরা যারাই শহীদ ওসমান হাদির এই খুনিদের ব্যাপারে কণ্ঠ উচ্চারণ করছিলাম, কণ্ঠ জোর করছিলাম, তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে এই লড়াইকে, এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। তবে 24 ঘণ্টা অতিবাহিত হলেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বিজেপির পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। জনমনে প্রশ্ন উঠছে, তবে কি এই হত্যাকাণ্ডের পিছনে বিজেপি সরকারের হাত রয়েছে? বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সমালোচনা শুরু হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের প্রোটেকশন দিতে দেশটির কেন্দ্রীয় সরকারের বিশেষ হস্তক্ষেপ ছিল। মমতার এমন মন্তব্য মুহূর্তেই হইচই পড়ে যায়। এমনকি কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, সবটাই নাকি তিনি জানেন। এমন বক্তব্য আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। মমতা ব্যানার্জির বক্তব্য থেকে এখন স্পষ্ট যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ভারতীয় রাষ্ট্রীয় মদদে বা তাদের সহায়তায় সংগঠিত হয়েছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা অপরাধ সম্পন্ন করার পর ভারতে পালিয়ে যায়। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণ মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেক সচেতন। যখন একটি প্রতিবেশী দেশের সাবেক মুখ্যমন্ত্রী সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জড়িত থাকার বা ধামাচাপা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হঠাৎ করেই বা বিজেপির উপরে ক্ষুব্ধ হয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন ইস্যুকে সামনে তুললেন? দুই দেশের ভেতরে কি নতুন করে কোনো উত্তেজনা, অরাজকতা তৈরি করার উদ্দেশ্য, নাকি মূল হোতাকে সামনে প্রকাশ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেছেন? আমরা আর বিস্তারিত জানবো রিপোর্টে। আমরা সবাই দেখেছি মমতা ব্যানার্জি তার একটা স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট যে সে বলেছে যে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ খুন হয়েছে, যেটা আলটিমেটলি বোঝা গেছে যে সময় কাল বিশ্লেষণ করে এটা হাদি হত্যা। সো হাদি হত্যার ঘটনার সময় অমিত শাহ ওনাকে নিজে টেলিফোন করেছিলেন, কাউকে না জানাতে বলেছিলেন। তো এটা আপনি যদি অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটার সাথে ভারতীয় হেজিমনির হাত আছে। এবং যখন ঘটনাটা সংঘটিত হয় তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার, প্রফেসর ইউনূসের সরকার, এবং জেনারেল ওয়াকার এবং গোয়েন্দা বাহিনীগুলোর উপরগুলোর বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ ছিল না, ভারতের নিয়ন্ত্রণ ছিল। সো আপনারা দেখেছেন কিভাবে তার যে হাদির হত্যাকারীরা যেভাবে পালিয়ে গেছে, জুলকারনাইন স্যার তার ইনফরমেশন বিভিন্নভাবে দিয়ে পালাতে লিটারালি সাহায্য করেছে। এটার সাথে কোন একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের নিঃসন্দেহে জড়িত, তাতে কোনো সন্দেহ নাই, যে অংশটা ভারতের সাথে সংশ্লিষ্ট। সো এখানে আপনি হঠাৎ করে, হ্যাঁ আমি দেখলাম খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে তহিদ, যিনি এর আগের আমার কেয়ার কলেজের বড় ভাই, উনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। উনার যে কমেন্টটা উনি করলেন সেটা হচ্ছে হেরে যাওয়ার পরে তার একটা ব্যাকলেশ, মানে যেটা অ্যাকচুয়ালি ভারতের পক্ষে যায়, ভারত সরকারের পক্ষে যায়। একইভাবে শামা ওবায়দের দেখলাম, প্লাস আরো যে সমস্ত এটাতে হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে যারা এটার পক্ষে বলতেছে, যারা ভারত বান্ধব কথা বলতে চোখ বন্ধ করে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে ভারতের লোক। সো এখানে আপনাদেরকে হিসাব করতে হবে যে এই যে কথাটা বলেছে, এর আগে কি হয়েছে। এর আগে আমরা দেখেছি ইয়াতে কি বলে এটা, ইয়াতে মারা গেছে একজন, দাঁড়ান, কানাডাতে 2023 কানাডায় গুপ্ত হত্যার শিকার হয় শিখ নেতা হরদীপ সিং, এবং ওদের ইন্টেলিজেন্স এটা কনফার্ম করেছে যে এটা এর সাথে 4টা ফোন কল রিসিভ করেছে, যেটা পরবর্তীতে ইউকের ইন্টেলিজেন্স MI6 কনফার্ম করেছে যে এটার সাথে সরাসরি ভারত জড়িত এবং এটার সাথে জড়িত।
এর পরবর্তীতে একটা নিউ ইয়র্কে একজনকে হত্যার মানে ইয়া হয়েছিল, কিন্তু হত্যা পর্যন্ত যেতে পারে না, এর আগে এটা এক্সপোজ হয়ে গেছে। সো ওরা যে বাইরে টার্গেট কিলিং করে এটা তো ক্লিয়ার। এবং হাদি যে কিলিং এর সাথে যে ভারত এবং ভারতীয় হেজিমনি জড়িত, এটা আমি কিন্তু তার হত্যার পরেই বলেছিলাম যে কি, যে হাদি হচ্ছেন এমন একজন রাজনৈতিক নেতা যে শুধু বাংলাদেশপন্থী, কোনো পাকিস্তানপন্থী বা ভারতপন্থী না, শুধু বাংলাদেশপন্থী সে। এবং সে বেসিক পলিটিক্স, যেটা সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বিভিন্ন লোকজনের বাড়ি বাড়ি যাওয়া, লোকজনের সাথে কথা বলা, সরাসরি সম্পৃক্ত হওয়া, এটা আর কোনো বাংলাদেশের যে রেগুলার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।